সাহিত্যের কোনো বিষয় যদি মীমাংসা হয়ে যায় তাহলে সেটা আর সাহিত্য থাকে না। সাহিত্যের অমীমাংসিত যখন যেই বিষয়টা তৈরি হবে এটাকে কেন্দ্র করে যুগ যুগ ধরে সেখানেই কিন্তু আমাদের আলোচনা হবে। কাজে এটা কোনো মীমাংসিত বিষয় না, এটা হলো ডিবেট অফ ডিসকোর্স। এখানে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে। আমি এইখানে বোধহয় একটা কথা বলেছিলাম যে লেখক, লেখা এবং পাঠক তিনটা সত্তার কিন্তু তিনটা নিজস্ব একটা অবস্থান আছে। লেখক যখন কোনো কিছু লিখেন তার নিজস্ব একটা পারসেপশন থেকে লিখেন। যখন সেটা একটা সাদা কাগজের উপর একটা চিহ্ন তৈরি হয়ে যায় তখন সেখানে তার নিজস্ব একটা অবস্থান তৈরি হয়ে যায়, সেটার ব্যাখ্যা সে নিজে একটা অবস্থান তৈরি করে ফেলে। ঠিক ওই চিহ্ন বা ওই আকৃতি, ওই লেখা যখন কোনো পাঠকের যে কাছে যায়, পাঠক তখন তার নিজের মতো করে সে চিন্তা করতে শিখে। কাজে এই তিনটাকে কখনো আমরা কোনো এক জায়গায় আমরা কোনোভাবেই একটা সমাপ্তির জায়গায় নিয়ে আসতে পারি না। আরেকটা বিষয় হলো যে যেই সময়ে যিনি লিখছেন, যে জায়গায় বসে লিখছেন, যে প্রেক্ষাপটে লিখছেন, একজন লেখক, একজন কবি, একজন সাহিত্যিক তিনি কিন্তু ওই সময়ের সৃষ্টি, ওই জায়গার সৃষ্টি, ওই পরিবেশের সৃষ্টি, ওই সিচুয়েশনের সৃষ্টি। ওই জায়গা, ওই পরিবেশ, ওই সিচুয়েশন তাকে তার মতো করে তৈরি করেছে। আমি একটা জায়গায় এই জাতীয় গ্রন্থাগারে ওখানে বলেছিলাম যে মাইকেল মধুসূদন দত্তকে আমরা যশোরের কবি হিসেবে বলছি। এই মাইকেল মধুসূদন দত্ত যদি উত্তরবঙ্গে জন্মগ্রহণ করতেন তাহলে তিনি কি হতেন? তিনি মাইকেল হতেন না, মধুসূদন দত্ত হতেন। কারণ এইখানকার পরিবেশ, এইখানকার যে প্রকৃতি তাকে মাইকেল তৈরি করেছে। এইখানকার চিন্তার সাথে তার যে ধারণা, তার যে স্পিরিট, মাটির যে একটা গন্ধ, মাটির যে একটা শক্তি, এই শক্তি তাকে মাইকেল মধুসূদন দত্ত তৈরি করেছে। ওই যে উত্তরবঙ্গের মানুষকে আপনারা সবাই মফিজ বলে, মফিজ হলো ওই এলাকার তৈরি। ঠিক না, ঠিক একই রকম ভাবে চিন্তা করেন। মাইকেল মধুসূদন দত্ত যদি পুরান ঢাকায় জন্মগ্রহণ করতেন, তিনি কি মাইকেল মধুসূদন হতেন? আমরা কি এই চিন্তাগুলো করছি কখনো? আমরা কিন্তু এই চিন্তাগুলো করতে হবে। আমাদের চিন্তাগুলোর জায়গাগুলোকে আমাদের বড় করতে হবে। তিনি যদি পুরান ঢাকায় জন্ম করতেন তিনি কিন্তু ওই যে কি লইছো বেটা, ঠিক আছে, এইরকম হতো। তার কিন্তু মেঘনাথ বন তৈরি হতো না, বাকরখানি তৈরি হতো। তো এইরকম গল্পটাই তো এইরকম আছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে তখন তার টাকার অভাব হতো, যে তিনি কি করতেন, ঈশ্বরচন্দ্রকে চিঠি লিখতেন যে টাকা দেন। তিনি কিন্তু চিঠি পাওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিতেন। সমালোচকরা জিজ্ঞাসা করতেন যে ঈশ্বরচন্দ্রকে বলতেন যে আপনি যদি টাকা দেন, টাকা দিয়ে সে কি করে জানেন? যে কি করে? যে মদ খায়। কাজে জানি তো, তুমি একটা মেঘনাথ বন লিখে নিয়েছো, তোমার আমি টাকা দিব। মূল্যায়ন করতে শিখতে হবে। আর প্রশ্ন হলো ওই জায়গায় আমরা মাঠ ভর্তি জনসভায় যদি বক্তব্য দেই যে ঠিক আছে, সেখানে আপনার শ্রোতা হিসেবে লক্ষ লক্ষ শ্রোতার সামনে দাঁড়িয়ে আমরা বক্তব্য দিচ্ছি, আসলে কোয়ালিটির শ্রোতা কয়জন?
আপনার লক্ষ লক্ষ হাজার হাজার সাহিত্য রচনা করেন, মেঘনাদ বধ কয়টা আছে? আপনার নজরুল, রবীন্দ্রনাথ নিয়ে আমরা আলোচনা করি, তাকে অনুধাবন করা, বোঝার মতো আমাদের কয়জন সেই রকম শ্রোতা আছে বা পাঠক আছে? এই জায়গাগুলো থেকে আমাদের নতুন পাঠকের চিন্তাটাই হলো আসল জিনিস। আপনি কতটা কোয়ালিটি, কত সংখ্যায় আপনি বই পড়েছেন সেটা বড় বিষয় নয়। আপনি সেই সংখ্যার বইতে আপনি কি অনুধাবন করেছেন, কোন সমাজকে কতটুকু বুঝতে পেরেছেন, কোন লেখকের সাথে আপনার কতটুকু সম্পর্ক তৈরি করতে পেরেছেন, সেটাই বড় কথা। তো আমরা এই জায়গাটা যদি চিন্তা করি, যে আমি সেদিন বলেছিলাম যে রবীন্দ্রনাথের চিন্তাটা দেখেন, তার লেখার মধ্যে দেখেন, সেখানেও কিন্তু প্রত্যেকটা ওই সমাজকে কেন্দ্র করে তার কিন্তু লেখার তৈরি হয়েছে। ওই সমাজের বৃত্তের বাইরে চিন্তা কিন্তু তিনি করতে পারেন নাই। ওই সমাজের নারী সমাজের যে অবস্থান ছিল ঠিক সেভাবে বলছেন। খেয়াল করে দেখবেন রবীন্দ্রনাথের নারীরা সবাই, তিনিও নারী মুক্তির কথা বলেছেন, কিন্তু নারী মুক্তির ধরনটা হলো তার এরকম যে নীরবে তিনি কথা বলেছেন, প্রকাশ্যে তিনি বলেন নাই। ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন, প্রেম নিবেদন করেছেন উপমা দিয়ে, থার্ড পার্সনে কথা বলেছেন। সরাসরি রবীন্দ্রনাথ কখনো কাউকে প্রকাশ্যে কোনো প্রেম নিবেদন করেছে? কোনো সাহিত্যে দেখাতে পারবেন যে রবীন্দ্রনাথ প্রকাশ্যে প্রেম নিবেদন করেছে? যখন তার ভালো লেগেছে গান বলেছেন, তার একটা কবিতার উদাহরণ দিয়ে বলেছেন, প্রকৃতি বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছেন। তাতেই আমরা বোঝাই যে রবীন্দ্রনাথ প্রেম করেছেন। নজরুলের পার্থক্য ওই জায়গায়। একটা বেটা মানুষ, একটা পুরুষ মানুষ। এই বেটা মানুষ আর পুরুষ মানুষ আর রবীন্দ্রনাথ, এই পার্থক্যগুলো আমাদের কিন্তু সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে। তিনি যখন প্রকাশ্যে বলেছে যে তোমার ভালো লাগে, সে সরাসরি বলছে যে ভালো লাগে। যখন বলছে যে প্রত্যাখ্যান করে বলছে যে ঠিক আছে, প্রেম যখন পায় নাই, তখন আবার গালি দিয়েছে। সেটা কবিতায় দিয়েছে, সেটা গানেও দিয়েছে, আচ্ছা মতো দিয়েছে। তিনিও নজরুলও নারী মুক্তির কথা বলেছেন, কিন্তু প্রকাশ্যে বলেছেন, তাদেরকে জাগিয়ে তুলেছেন, কি করতে হবে সেটা বলে দিয়েছেন। আমরা এই কম্প্যারিজনগুলো, এখন এমনও হতে পারে যে রবীন্দ্রনাথ তিনি উপমা দিয়ে, ইনিয়ে বিনিয়ে, সাইড কেটে, থার্ড পার্সনে আঁকা বাঁকা পথ দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছেন, সমাজকে তুলে ধরেছেন, নারীকে তুলে ধরেছেন, প্রকৃতিকে তুলে ধরেছেন। আসলে তার সাহসের অভাব ছিল। সাহসের অভাব কোন জায়গাটাতে? সাহসের অভাব ওই যে জমিদারের যে একটা প্রভাব ছিল, এটা যদি তার যে ঐতিহ্য, তার যে সাম্রাজ্য, এটা যদি তার ধসে পড়ে যায়। কিন্তু নজরুলের কিন্তু ওই যে বললাম যে চান্ডালের কিন্তু হারাবার কিছু নাই। যেটা সত্য তিনি সাথে সাথে সত্য বলেছেন, যেটা মনে হয়েছে যে লেখার দরকার তিনি সাথে সাথে লিখেছেন, যেখানে প্রতিবাদ করার দরকার তিনি সাথে সাথে প্রতিবাদ করেছেন। লেখালেখি করে তো রবীন্দ্রনাথ জেলখানাও যেতে পারতেন, গিয়েছেন? নজরুল জেলখানায় গিয়েছেন। কিন্তু এইটা হলো একজন লেখকের, একজন কবির, একজন সাহিত্যিকের তার নিজস্ব চিন্তা। আমরা শুধু আলোচনা করতে পারি, আমরা শুধু আমাদের মতো করে, আমার মতো করে। এটা এই আমি যে কথা বলছি এটা কোনো সাহিত্যিকের কথা না, আমার বিশ্লেষণটা একান্তই আমার, আমি যতটুকু আমার মতো করে বুঝি। এই বুঝার মধ্য থেকে আমাদের সমাজকে উপলব্ধি করার যে ছোট ছোট জায়গাগুলো, গ্যাপগুলো, আমাদের সমাজকে পরিবর্তন করার যে
দিকগুলো, এইগুলোকে জাগিয়ে তোলা। আমরা সাহিত্যের মাধ্যমে, আমরা কবিতার মাধ্যমে, আমরা গানের মাধ্যমে, আমরা নজরুলের মাধ্যমে, রবীন্দ্রনাথের মাধ্যমে, কিংবা জীবনানন্দ দাশের মাধ্যমে, যে যার মতো করে, কিন্তু আমরা এই যে আমাদের, যদি আমি আমার পরিবারের কথা বলি, আমি যদি আমার সমাজের কথা বলি, আমি যদি আমার রাষ্ট্রের কথা বলি, সেটা কতটা কল্যাণ আসছে, কল্যাণের চিন্তাটা যদি করি, সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে, মুক্তির কথাটা ভাবতে হবে। তাই বলে কি ওই যে দেখেন যে সন্তানের প্রতি ভালোবাসা আজ পর্যন্ত কোনো, মানে এমন পৃথিবীতে এমন কোনো বাবা আছেন, বাবা নাই যে সন্তানের প্রতি তার ভালোবাসা নাই? আছেন? এমন একজন বাবাকে দেখান, তিনি একজন, যখন একজন পুরুষ থাকেন, একজন খুনি হন, একজন খুন করেন, কিন্তু তিনি সন্তানের কাছে যখন একজন বাবা হিসেবে থাকেন, তিনি তার সব রকমের ভালোবাসা দিয়ে আসেন। নজরুলও কিন্তু সেই রকমই ছিল। যখন বাবার কথা আসছে, তখন বাবার যে গুণগুলো, বাবার যে ভালোবাসাগুলো, এটা কিন্তু কখনো কমতি ছিল না। ঠিক দেখবেন যে অসহায়ত্ব যখন আসে সংসারের প্রতি, সন্তানের প্রতি, নজরুলও কিন্তু সেই অসহায়ত্বের শিকার হয়েছে। এখন কি হচ্ছে না? কারণ এখনকার কোনো বাবার যদি সন্তান কোনো এরকম অসুস্থ হয়, তার হাতে যদি কোনো টাকা পয়সা না থাকে, কত ধরনের অভিনয় করেন, করছেন না? রবীন্দ্রনাথ, নজরুল তো করেছেন। কি পরিহাস ছিল, তাই না? আমি যখন সেই বুলবুলের মৃত্যুটা পড়ি, তখন পৃথিবীর সমস্ত বাবাকে তার নজরুলের সাথে মিলে না? খেয়াল করেন তো, যে সমস্ত বাবা আর নজরুলের মধ্যে কোন পার্থক্য আছে? তাহলে নজরুলকে কেন আপনি আলাদাভাবে চিন্তা করছেন? আলাদা মানুষ কেন ভাবছি আমরা? এই জায়গাগুলো আমরা আমাদের সাহিত্য থেকে, আমাদের পড়া থেকে, মানে উপলব্ধির জায়গাগুলো আমার কাছে মনে হয় যে, ওই যে প্রথমে যেটা একটু বলার চেষ্টা করলাম, যে আপনি সংখ্যায় কতগুলো পড়াশোনা করছেন সেটা না দেখে, আপনি যতটুকু জানি যেই লেখাটা পড়ি না কেন, সেখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করা, লেখকের সাথে পাঠকের যদি সম্পর্কটা ভালো তৈরি হয়ে যায়, এবং যেই লেখক তার লেখার মাধ্যমে পাঠকের সাথে যত সুন্দর সম্পর্ক তৈরি করতে পারেন, সেই লেখক তার জীবনে ততই সার্থকতা অর্জন করেন। এখানেই লেখকের গুণ, এখানেই কবির গুণ, এখানেই কবির বিশেষত্ব। আর এই সেই বিশেষত্ব যুগে যুগে, মানে আপনার বলছেন পৃথিবীর অস্তিত্বের সাথে, বাংলাদেশের অস্তিত্বের সাথে, ওই যে জীবনানন্দ দাশের কথার মতোই, যে সকল লেখকই কবি নয়, তাই না, কেউ কেউ কবি হয়, কথাটা কিন্তু সেই রকম। ওই যে বললাম যে পাঠকের সাথে লেখকের যিনি যত সম্পর্ক তৈরি করতে পারবেন, ততই কিন্তু তিনি তার জায়গাটাকে তৈরি করতে পারবেন। আমার মনে হয় যে নজরুল সেই জায়গাটাই তৈরি করতে পেরেছেন। তিনি তার প্রত্যেকটা পাঠকের জায়গায়, যখনই আপনি বিদ্রোহী পড়বেন, যখনই আপনি আনন্দময়ীর আগমনে পড়বেন, যখনই আপনি নারী পড়বেন, তখনই কিন্তু আপনার ভিতরে একটা করে নজরুল তৈরি হয়ে যায়। অভিনয়ের সংজ্ঞাটাও ঠিক একই রকম, যে যখনই আপনার ভিতরে ওই যে আমরা বলি ভর করা বলি, তাই না, ভর করা, যখনই আপনার ভিতরে নজরুল ভর করছে, রবীন্দ্রনাথ ভর করছে, তখনই বুঝতে হবে সেই লেখাটা সার্থক হয়েছে। তো আমরা
নজরুলের প্রতি শ্রদ্ধাও যেমন করছি, আমাদের সকল লেখক সকল কবির প্রতি আমাদের সেই শ্রদ্ধা সেই ভালোবাসা থাকলো। সবাইকে ধন্যবাদ।